সিনট্যাক্সটা এরকম ছিল যে ট্রাই ছিল, ক্যাচ ছিল, ঠিক আছে, চাইলে আমরা আরেকটা ক্যাচ রাখতে পারবো, ট্রাইয়ের পর এক বা একাধিক ক্যাচ থাকতে পারে। ফাইনালি ট্রাইটা কি ছিল, মানে আমার কোডের যে অংশটুকু এক্সেপশন আমাকে থ্রো করতে পারে সেই অংশটুকু আমরা এখানে রাখবো। আর ক্যাচের মধ্যে কি থাকবে, ক্যাচের মধ্যে যে মানে এক্সেপশনটা হতে পারে সেই এক্সেপশনের কি সলিউশন। মানে ধরেন এক্সেপশন আপনার একটা কোডের মধ্যে তিন ধরনের এক্সেপশন অ্যারাইজ হইতে পারে। তো তিন ধরনের এক্সেপশনকে হ্যান্ডেল করার জন্য আমরা তিন রকমের ক্যাচ লিখবো। আচ্ছা, তাহলে ও যাবে কার কাছে? ও প্রথমে যে এক্সেপশনটা অ্যারাইজ হয়েছে সে প্রথমে চেক করবে প্রথমটার সাথে, মিললো, তাহলে ওর মধ্যে যে যেটা আছে, যে কোডটা লিখছেন সেটা এক্সিকিউট হবে, অন্যগুলো এক্সিকিউট হবে ইফ এলস এর মতো। যদি ওইটা না হয় তাহলে দ্বিতীয় ক্যাচে যাবে, দ্বিতীয় ক্যাচে না হয় তৃতীয় ক্যাচে যাবে, এইভাবে ওয়ান বাই ওয়ান এটা কি সুইচ করবে। তাহলে যে ক্যাচের সাথে ওকে মিলবে ওই ক্যাচে চলে যাবে, ক্যাচের কাজ শেষ, তারপর ফাইনাইতে যাবে, যেটা কিনা অলওয়েজ এক্সিকিউট হবে। কোনো কারণে ট্রাইতে কোনো ক্যাচ কোনো কোনো হচ্ছে এক্সেপশন পেলো না, তাহলে ক্যাচের তো ক্যাচগুলোতে এক্সিকিউট হবে না, কিন্তু ফাইনালি এক্সিকিউট হবে। ঠিক আছে, ফাইনালি সবসময় এক্সিকিউট হবে। আচ্ছা, ফ্লো অফ প্রোগ্রাম। তাহলে প্রোগ্রামের ফ্লোটা কিভাবে হয় সেটা আমরা একটু বুঝি। যে জেভিএম ফার্স্ট চেক ওয়েদার দ্য এক্সেপশন ইজ হ্যান্ডেলড অর নট। প্রথমে দেখে যে এক্সেপশনটা আমার হ্যান্ডেল হয়েছে কি হয় নাই। ইফ দ্য এক্সেপশন ইজ নট হ্যান্ডেল, জেভিএম প্রোভাইড এ ডিফল্ট এক্সেপশন হ্যান্ডেলার দ্যাট পারফর্মস ফলোইং টাস্ক। ঠিক আছে, যদি না হয়ে থাকে JVM স্যার শোনা যায় না স্যার। স্যার আটকে আটকে আসতেছে স্যার। শোনা যায় না স্যার। হচ্ছে পাঠায়, ঠিক আছে, ওই এক্সেপশন হ্যান্ডেল কাজ করে স্যার কিছুই শুনতে স্যার পাই নাই আপনার স্যার। কথা সব কেটে কেটে আসছে। আমি কথা বলিনি, ওয়েট, আমি আমি
আচ্ছা, সবাই শুনতে পাচ্ছেন? জি স্যার, শোনা যাচ্ছে। শীতকালে মনে হয় নেট ইস্যুটা একটু বেশি হয়। স্যার কারণ কি স্যার? কি জানি। এটা রিসার্চের বিষয়, এটা একটু ইয়া করবেন, জানার চেষ্টা করবেন। আবার এটাও হতে পারে যে দরজা জানলা সব বন্ধ থাকে তো আমাদের, আমরা তো শীতকালে একটু চেষ্টা করি যেন ঠান্ডা কম আসুক। এটা একটা কারণ হতে পারে। হ্যাঁ, আমি কম্বলের নিচে শুয়ে ক্লাস নিচ্ছি না যদিও। যদি আমার অবস্থা খুবই খারাপ, আমি আর যে অবস্থা, কম্বলের নিচে বসে ক্লাস নেওয়ার মতোই অবস্থা আর কি, ঠিক আছে? এই আর কি। আচ্ছা, তো এখন আসেন তাহলে আমরা ফ্লো অফ প্রোগ্রাম যেটা বলতেছিলাম, যে জেভিএম কি করে। আমাদের একটা ডিফল্ট এক্সেপশন হ্যান্ডেলার প্রোভাইড করে। ও নিম্নোক্ত দুইটা কাজ করে থাকে: প্রিন্ট আউট দ্য এক্সেপশন, এক্সেপশন ডিসক্রিপশন। একটা এক্সেপশনের ডিসক্রিপশন প্রোভাইড করে, ঠিক আছে? যেমন যে প্রিন্ট দ্য স্ট্যাক ট্রেস হিয়ারার্কি অফ মেথডস ওয়ার দ্য এক্সেপশন অকার্ড। তার মানে হিয়ারার্কি অফ মেথড, এই যে মেথডের হিয়ারার্কিটা, এটাকে বোঝাচ্ছে। হুম। এখানে যেটা হয় যে ও হচ্ছে আমাদেরকে একটা মেথডের হিয়ারার্কি দেখায়, যে এই যে হিয়ারার্কি আমরা দেখছি যে থ্রোয়েবলকে এই ইনহেরিট করছে এইটা, এইটাকে মানে এইটা, এবং এইভাবে যে মেথড এখানে যে হচ্ছে মানে একটা আরেকটাকে ইনহেরিট করছে। কিন্তু এর মধ্যে আবার এগুলো মেথডও থাকে, এগুলোর মধ্যে কিন্তু এগুলো কনস্ট্রাক্টর আছে। মানে কনস্ট্রাক্টর তো ওয়ান টাইপ অফ মেথড, তাই না? তো এই ক্লাসকে এক্সেপশন ইনহেরিট করছে, এক্সেপশনকে আবার রান টাইম ইনহেরিট করছে। কিন্তু এর মধ্যে আবার একটা কনস্ট্রাক্টর আছে, রান টাইম কনস্ট্রাক্টর, রান টাইম এক্সেপশন কনস্ট্রাক্টর। ওই আবার ওই নাম দেখে ওইটা কিন্তু, ওই মেথডটা কিন্তু কল হয় আর কিছু সেক্ষেত্রে, ঠিক আছে? তো ঘটনা যে এরকম যে ও ওই হিয়ারার্কিটাকে প্রিন্ট, মানে যে এক্সেপশনটা হয়েছে, ধরেন কোনো কারণে আপনার এক্সেপশনটা হয়েছে এই এক্সেপশনটা, তো এইটার হিয়ারার্কি ও প্রিন্ট করবে, অথবা এই এক্সেপশনটা এইটাকে দেখাবে, ঠিক আছে? আচ্ছা, আবার ধরেন যে আরেকটা কি বলছে, যে কজেস দ্য প্রোগ্রাম টু টার্মিনেট, কি কারণে হচ্ছে প্রোগ্রামটা টার্মিনেট হলো। ইফ দ্য এক্সেপশন ইজ হ্যান্ডেলড বাই দ্য অ্যাপ্লিকেশন প্রোগ্রামার, নর্মাল ফ্লো অফ দ্য অ্যাপ্লিকেশন ইজ মেনটেন। দেখেন, তার মানে যখন এক্সেপশনটা অ্যারাইজ হচ্ছে, আমরা যদি হ্যান্ডেল না করি, জেভিএম ওটাকে কি করে, জেভিএম আমাদেরকে একটা মেসেজ দিবে, আমাদের এখানে ইন্টারাপ্ট করবে, কোডকে মানে এক্সিকিউট হইতে ইন্টারাপ্ট করবে। কিন্তু আমরা যদি এক্সেপশনটাকে হ্যান্ডেল করি, তখন কিন্তু জেভিএম এসে প্রথমে দেখবে যে ডিফল্ট আমাদের আমরা তখন সে ডিফল্ট এক্সেপশন হ্যান্ডেলারকে আর পাঠাবে না কাজ করার জন্য। তখন সে কি করবে, ও দেখবে যে আমরা আর এক্সেপশনটাকে হ্যান্ডেল করছি, সুতরাং আমাদের কোডটা নর্মাল ফ্লো ফলো করবে, এবং আমরা কোনো প্রকারের প্রোগ্রাম চলাকালীন কোনো টার্মিনেট হবে না, ঠিক আছে? মানে প্রোগ্রাম যে যে আমাদের যে প্রোগ্রাম টার্মিনেট হওয়ার কারণ যে ও বলে দেয়, তখন কিন্তু প্রোগ্রাম টার্মিনেটও হবে না, এবং কারণ এসে বলার দরকার নেই, কারণ আমার তো এটা হ্যান্ডেল হয়ে গেছে। ঠিক আছে, নর্মাল ফ্লো অফ দ্য অ্যাপ্লিকেশন মেনটেন অ্যান্ড রেস্ট অফ দ্য কোড ইজ এক্সিকিউটেড। মানে একটা জায়গা তো সমস্যা হলে তো পুরো কোডটাই তো ভেজাল হয়ে যায়, তো সেই জিনিসটা আর হবে না। ওই জায়গায় একটা জায়গা ভেজাল, তো সেই জায়গাটাই সমাধান হয়ে গেছে। ওই জায়গাটাকে আমরা একটা ভালো এমন প্লেসে রাখছি, ট্রাই ট্রাই ব্লকের মধ্যে রাখছি, তো আমাদের এখানটা সমস্যা হওয়ার কথা না। আচ্ছা, মাল্টিপল ক্যাচ ব্লক, যে ইফ টু মোর দ্যান ওয়ান এক্সেপশন, যেটা আমি বলছিলাম একটু আগে, তখন সেক্ষেত্রে আমরা কি করি, যে মাল্টিপল ক্যাচ ব্লক রাখি, ঠিক আছে? ওয়েন অ্যান এক্সেপশন ইজ থ্রোন, এটা মনে রাখতে হবে, এক্সেপশন আলা কোডকে আমরা ট্রাইয়ের মধ্যে রাখবো, ঠিক আছে? এবং ট্রাইয়ের মধ্যে যে কোডটা থাকবে ওর মধ্যে একাধিক এক্সেপশন থাকতে পারে, আর একাধিক এক্সেপশন যখন থাকবে তার জন্য একাধিক ক্যাচ ব্লক থাকবে, ঠিক আছে? তো মাল্টিপল ক্যাচ ব্লক কার জন্য, মাল্টিপল এক্সেপশনের জন্য, ঠিক আছে? ওয়েন অ্যান এক্সেপশন ইজ থ্রোন, ঠিক আছে, একটা এক্সেপশন যখন আমরা হচ্ছে থ্রো করি, ইচ ক্যাচ স্টেটমেন্ট ইজ ইন্সপেক্টেড ইন অর্ডার, অর্ডার ওয়ান বাই ওয়ানে, ওর মধ্যে হচ্ছে ইন্সপেক্টেড হয়, ওটাকে কি হয়, লাইক ওয়ান বাই ওয়ান ওগুলো ভিজিট হয়, অ্যান্ড দ্য ফার্স্ট ওয়ান দোজ টাইপ ম্যাচেস দ্যাট অফ এক্সেপশন ইজ এক্সিকিউটেড। ঠিক আছে, যেটা প্রথমে যেটার সাথে ম্যাচ, ধরেন একটা কোডের মধ্যে দুই রকমের এক্সেপশন আছে, ঠিক আছে, দুই টাইপের এক্সেপশন আছে, তাহলে প্রথম যেটা যে টাইপের সে এক্সেপশনটা পাচ্ছে, সেই ব্লকটাকে আগে সে হচ্ছে, মানে প্রথমটা ফার্স্ট ইন ফার্স্ট, ঠিক আছে? যেটা প্রথমেটা পাচ্ছে সেটা এক্সিকিউট হবে আগে, আগেরটা আগে এক্সিকিউট হবে। আফটার ওয়ান
ক্যাচ স্টেটমেন্ট এক্সিকিউট, ঠিক আছে, দ্য আদার্স আর বাইপাস, ঠিক আছে, একটা হয়ে গেলে তখন কিন্তু অন্যগুলাকে বাইপাস করে চলে যায়। বুঝা গেছে? তো আমরা এমন সিনারিও দেখবো যে একই জিনিস দুইটা আমাকে হচ্ছে এক্সেপশন দিচ্ছে। তো সেক্ষেত্রে কি আমরা ওর ওর ক্ষেত্রে কি করব? তো প্রথম যেটার সাথে ম্যাচ করতেছে একটা লাইনের কোড, ও আমাকে দুইটা এক্সেপশন দিচ্ছে। আরো ভাঙায় বলি, তাহলে ওই ক্ষেত্রে আমি কোন ক্যাচ ব্লককে এক্সিকিউট করব? প্রথমটা এবং দ্বিতীয় ক্যাচ ব্লক দুইটাই হচ্ছে আমার এক্সিকিউট মানে হওয়ার কথা, মানে দুইটার মধ্যেই সে এক্সেপশন হ্যান্ডেল করার কথা লেখা আছে, যেহেতু দুই ধরনের এক্সেপশন দিচ্ছে। এবার প্রথমে যেটা ম্যাচ করবে সেটার মধ্যে সে ঢুকবে, অন্যগুলা বাইপাস করে যাবে। এই কথাটা বোঝা গেছে। নেস্টেড ট্রাই ব্লক। এবার আসেন, ক্যাচ ব্লক তো মাল্টিপল হইতেই পারে। যেমন আমার একটা লাইনের কোড যখন আমাকে একাধিক হচ্ছে আহ, উম, যখন ইয়ে দিবে, মানে আমাকে হচ্ছে এক্সেপশন দিবে। ট্রাই ব্লকটা কখন আসবে? নেস্টেড ট্রাই ব্লক, এ ট্রাই স্টেটমেন্ট ক্যান বি ইনসাইড দ্য ব্লক অফ অ্যানাদার ট্রাই। একটা ট্রাইয়ের মধ্যে একটা ট্রাই থাকতেই পারে, ঠিক আছে। আচ্ছা, ইচ টাইম এ ট্রাই স্টেটমেন্ট ইজ ইন্টার্ড অ্যান্ড কনটেক্সট অফ দ্য এক্সেপশন ইজ পুশড অন দ্য স্ট্যাক, ঠিক আছে। স্ট্যাকের মধ্যে ওই যে যে ট্রাইয়ের যে হচ্ছে কনটেক্সটটা, ওটা কি হয়, যে হচ্ছে মানে এক্সেপশনের যে কনটেক্সটটা সেটা পুশ হয়ে যায়। ইফ দ্য ইনার ট্রাই স্টেটমেন্ট ডাজ নট হ্যাভ এ ক্যাচ, ঠিক আছে, যদি এমন হয় মানে আগে এটা দেখি আমরা। তাহলে এই যে যে ট্রাই, এই ট্রাইয়ের হচ্ছে একটা ক্যাচ আছে। মানে প্রথমে আমরা এখানে আসলাম, একটা স্টেটমেন্ট পেলাম, এরপরে আবার একটা ট্রাই পাচ্ছি, এর মধ্যে কয়টা স্টেটমেন্ট আছে, ঠিক আছে। তার মানে এইটার জন্য সর্বপ্রথম এই ক্যাচটা হচ্ছে এক্সিকিউট হবে। মানে এই স্টেটমেন্টটাকে আগে আমরা মানে স্ট্যাকের মধ্যে আগে এটা ঢুকবে, তারপর এটা ঢুকবে। তাহলে স্ট্যাকের মধ্যে যখন ঢুকলো, তাহলে আমরা তখন কি করব? যেহেতু লাস্টে যেটা আসছে এইটাকে আমরা আগে উঠালাম এবং এটা এক্সিকিউট হবে, ঠিক আছে, কেন? এই ক্যাচের জন্য। তারপরে যে এইটা এইটা এই এই যে যে হচ্ছে ক্যাচের ট্রায়ের যে স্টেটমেন্ট, এইটা হচ্ছে এটা এক্সিকিউট হবে, ঠিক আছে। মানে এই স্টেটমেন্টের জন্য হচ্ছে এক্সেপশনটা কাজ করবে। তো সে এবার যদি কথাটা পড়ে দেখি আমরা, ইচ টাইম এ ট্রাই স্টেটমেন্ট ইজ এন্টার্ড অ্যান্ড দ্য কনটেক্সট অফ দ্যাট এক্সেপশন ইজ পুশড অন দ্য স্ট্যাক। মানে ওই যে যে ওইটা ট্রাই যে এই কনটেক্সটগুলোর মধ্যে যে স্টেটমেন্টগুলো সেগুলো হচ্ছে এক্সেপশনের যে কনটেক্সট সেগুলো হচ্ছে একটা স্ট্যাকের মধ্যে পুশ হবে। ইফ অ্যান ইনার ইফ অ্যান ইনার ট্রাই স্টেটমেন্ট ডাজ নট হ্যাভ এ ক্যাচ, যদি একটা ইনার ট্রাইয়ের মধ্যে ট্রাই যদি ক্যাচ না থাকে, দেন দ্য নেক্সট ট্রাই স্টেটমেন্টস ক্যাচ হ্যান্ডেলার্স আর ইন্সপেক্টেড ফর এ ম্যাচ। মানে যদি আমরা ইনার যে ক্যাচগুলো ট্রাইগুলো আছে তার যদি ক্যাচ না থাকে, তাহলে ওই ট্রায়ের ক্যাচটা কোনটা হবে? ওই ট্রায়ের এর পরবর্তী যে আমার হচ্ছে ক্যাচ আছে সেটা হচ্ছে তার কি ওই ট্রাইয়ের জন্য কাজ করতে পারে। ইফ এ মেথড কল উইথিন এ ট্রাই ব্লক হ্যাজ ট্রাই ব্লক উইথিন ইট, ঠিক আছে। তাহলে আমরা যদি এমন হয় যে আমরা একটা মেথড কল করতে চাচ্ছি, একটা মেথডকে আমরা ওর মধ্যে ঢোকাতে চাচ্ছি, তাহলে কি হবে? ইফ এ মেথড কল উইথিন এ ট্রাই ব্লক হ্যাজ এ ট্রাই ব্লক উইথিন ইট, তাহলে একটা ট্রাই ব্লক তার মধ্যে থাকতে পারে, মেথডের মধ্যে। তার মানে আমরা ট্রাই ব্লকের মধ্যে একটা মেথড কল যদি একটা ট্রাই ব্লকের মধ্যে থাকে, তাহলে কি হচ্ছে, মানে সেই ক্ষেত্রে যদি ইনার ট্রাই ব্লকটা আমরা যদি চিন্তা করি, ইনার ট্রাই ব্লকটা হচ্ছে মেথডের মধ্যে আরেকটা ট্রাই ব্লক আছে। ইফ এ মেথড কল উইথিন এ ট্রাই ব্লক, ঠিক আছে, হ্যাজ এ ট্রাই ব্লক উইথিন ইট, তাহলে মেথড কল হচ্ছে ট্রাই ব্লকের মধ্যে, মেথড মানে এইটাকে নেস্ট, আবারও বুঝেন যে এটাকে নেস্টেড নিয়ে আমরা কথা বলছি, একটার মধ্যে আরেকটা। তার মানে একটার মধ্যে আরেকটা বলতে কিন্তু আমাকে কিন্তু প্রথম একটা ট্রাই ব্লকের মধ্যে মেথড আছে এবং মেথডের মধ্যে আরেকটা ট্রাই ব্লক আছে। এটা হতে পারে, এটাও একটা নেস্টেড সিচুয়েশন। দেন ইট ইজ এ ট্রাই স্টেটমেন্ট। তাহলে ইনার যেটা আছে, তাহলে কাজটা কিভাবে, আগে ইনারটা কমপ্লিট হবে তারপর আউটারটা কমপ্লিট হবে। যেমন ফাইনালি ব্লকে আমি যেখানে কথাবার্তা বলছি, যেটা আমি পড়লাম না, এটা সিকোয়েন্স অফ এক্সিকিউশন। রাহেন বলেন। স্যার ওই যে 3 নাম্বার লাইনটা আর কি, যদি
মানে প্রথমটা ক্যাচ করতে না পারে তাহলে পরেরটাতে যাবে, ওটা কি আউটার ক্যাচে যাবে না ইনার ক্যাচে? মানে যদি কোনো আরেকটা থাকে, মানে ইনার ট্রাইয়ের ভিতর যদি আরেকটা ক্যাচ থাকে স্যার, যে এখানে স্যার আমি ট্রাইয়ের ভিতর আবার একটা ট্রাই লিখছি, তো ওখানে যদি আমার ক্যাচ আর একটা ক্যাচ থাকতো তাহলে কি সেকেন্ড ক্যাচ ক্যাচ করতো না আমার আউটার লুপের ক্যাচ ক্যাচ করতো? এখানে যদি আমি এই স্টেটমেন্টের জন্য এই ক্যাচটা কাজ করবে, এটা তো শিওর। জি স্যার। এই ট্রায়ের জন্য এটা কাজ করবে, জি স্যার। তাই না? আর জি স্যার। যদি কোনো কারণে যদি এই ক্যাচটা না লিখি আমরা, তো এই রুল অনুযায়ী এই ট্রায়ের জন্য তখন হচ্ছে যদি এটা আমাদের না থেকে থাকে, তখন ওই যে ওখানে কি বলা হয়েছে, যে যদি ইনার ট্রাই এর যদি নিজস্ব যদি কোনো রকমের মানে ক্যাচ ব্লক না থাকে, ঠিক আছে, ইফ এ ইনার ট্রাই স্টেটমেন্ট ডাজ নট হ্যাভ এ ক্যাচ, দেন দ্য নেক্সট ট্রাই স্টেটমেন্ট the next try statements catch handlers are inspected for a match। ঠিক আছে, তাহলে এর পরবর্তীতে যদি আরেকটা ট্রাই থাকে, সেটার হচ্ছে ক্যাচ যেটা আছে সেটা ওটার জন্য কাজ করবে। জি স্যার, বুঝতে পারছি। ঠিক আছে। আচ্ছা, এবার যদি আমরা এই সিকোয়েন্সটাকে একটু দেখি, যে প্রথমে প্রোগ্রামে আমাদের যে প্রোগ্রাম কোড যেটা সেটা প্রথমে, এবং এখানে আসেন যে এক্সপেক্টেড মানে এক্সেপশন অকার যদি ঘটে থাকে, তাহলে সে যেটা করবে যে এক্সেপশনটাকে আমরা প্রথমে হ্যান্ডেল করব ওই যে ট্রাই ক্যাচের মাধ্যমে। যদি হ্যান্ডেল হয়ে যায়, তাহলে সেটা কি হবে, ফাইনালি ব্লকে যাবে। ঠিক আছে, এক্সেপশন হয়ে হ্যান্ডেল হয়ে গেল, তাহলে ফাইনালি ব্লকে যাবে, তো ফাইনালি ব্লক ইজ এক্সিকিউটেড। আর কোনো কারণে যদি এক্সেপশন হ্যান্ডেল না করা হয়, তাও ফাইনালি ব্লকে যাবে। আবার দেখেন, এক্সেপশন হ্যান্ডেল আমরা এক্সেপশন অকার হইছে, তার জন্য কিন্তু মানে এক্সেপশন হ্যান্ডেলের দিকে যাচ্ছে। আর এক্সেপশন হ্যান্ডেল হয়নি, মানে করা হয়নি, তখন সে আবার ফাইনালি ব্লকে যাচ্ছে। আবার দেখেন, এক্সেপশন অকারডই হয়নি, তাও ফাইনালি যাচ্ছে। তার মানে প্রোগ্রাম যখন হচ্ছে আমার এটা হোক, এক্সিকিউট হলে ওই ফাইনাল ব্লকটা এনি হাউ এটা এক্সিকিউট হবে। ফাইনাল ব্লকে যা থাকবে তা অবশ্যই এক্সিকিউট হবে। আমরা সে বুঝেই কোড লিখবো। আচ্ছা, এবার একটু আমরা যদি দেখি, এবার আমরা ডিরেক্ট এক্সাম্পলে চলে যাচ্ছি। এখানে আসেন, তাহলে এখানে আমরা ট্রাই নামক হচ্ছে কি করতেছি, ট্রাই যে ব্লক, এখানে আমরা একটা কোড আছে রিজাল্ট, এবং রিজাল্ট ইনপুট দেওয়ার সময় কোনো কারণে কোনো শিক্ষক ওই এমন কিছু এই ভাগ দিয়ে ফেললো জিরো দিয়ে, এমন ঘটনা ঘটতে পারে। তো এরকম ঘটনা যদি না ঘটে, তাহলে সেক্ষেত্রে যাতে আমরা জিনিসটার সাথে খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট করতে পারি, সেটা যেন আমাদের সিস্টেমে থাকে। তো আমরা কি করতেছি, যে আমরা এখানে আহ, যে আমাদের যে কোডটা, এই কোডটা আমরা যে চিন্তাটা করতেছি যে এইটাকে আমরা তাহলে হচ্ছে ট্রাই ব্লকের মধ্যে রেখে দিই, তাহলে এটাকে হ্যান্ডেল করার জন্য আমাদের ব্যবস্থা করতে পারে। সচরাচর তো ডিরেক্টলি এরকম থাকবে না, যে সিকোয়েন্স অফ কোড আপনার এরকম সিচুয়েশন তৈরি করতে পারে সেটাকে রাখবো আমরা ডিরেক্টলি, ওই সিচুয়েশনটাকে এখানে রেখে দিছি। কিন্তু নর্মালি এরকম ঘটনা ঘটে না। নর্মালি যে ঘটনা ঘটে, যে আমাদের যে কোডের অংশটুকু এরকম সিচুয়েশন আমাকে দাঁড় করায় দেবে, সেগুলোকে আমরা এখানে রেখে দেবো, ট্রাইয়ের মধ্যে রেখে দেবো। ঠিক আছে, তো ট্রাইয়ের মধ্যে আমরা এই অংশটুকু রাখলাম, 200 ভাগ হচ্ছে জিরো, মানে এরকম ঘটনা মানে বাই জিরো দিয়ে হয়ে যাচ্ছে। এখন ক্যাচের মধ্যে রাখবো যে এইটা যে ধরনের এক্সেপশন অ্যারাইজ করছে, আমরা সেই ধরনের এক্সেপশনের একটা কি, আমরা এখানে একটা রেফারেন্স তৈরি করব। এই যে অ্যারিথমেটিক এক্সেপশন এবং ইএক্স নামক হচ্ছে একটা কি রেফারেন্স তৈরি করলো, এটা সবসময় লাগবে। এটা যে ধরনের এক্সেপশন, সে ধরনের আমাদের হচ্ছে কি লাগবে, ওইটার হচ্ছে আমাদের ওই আপনি এখানে বলেন কি বলে, যে অ্যাড্রেস বলেন কিংবা অবজেক্ট বলেন, যাই বলেন, ঠিক আছে, আমাদের এখানে এটা তৈরি করতে হবে। তাহলে কি হবে, ও যখনই অ্যারিথমেটিক টাইপের যখন এক্সেপশন পাবে, ক্যাচে আমি বুঝাবো কিভাবে যে এটা অ্যারিথমেটিক টাইপের, তার জন্য আমাকে এই ধরনের ওই ওই যে যে এক্সেপশনটা ওইটার অ্যাড্রেস এখানে এসে চলে আসবে। এবং আমরা এখানে যেটা আমরা এটা প্রিন্ট করব, যে ডিভাইডেড বাই জিরো এক্সেপশন ইজ অকার্ড। ঠিক আছে। আবার দেখেন, যদি এইটা যদি হয়, তাহলে আমার ফাইনালি কিন্তু অবশ্যই সবসময় প্রিন্ট হবে, আমরা যেটা একটু আগে ফ্লো চার্ট থেকে দেখলাম। তাহলে ফাইনালি আমার তাহলে যে যে আউটপুটটা আসবে সেটা এইটাও আসবে, এবং আমার আউটপুটটা এটাও আসবে। যেহেতু
ট্রায়ের মধ্যে এক্সেপশন ঘটিছে। আর ট্রায়ের মধ্যে এক্সেপশন না ঘটলে ও কিন্তু এই যে যে এই ক্যাচটা এক্সিকিউট করতো না, তো ফাইনালি শুধুমাত্র এক্সিকিউট করতো। এখন এখানটা যদি আমরা একটু এটাকে ক্লিন করে দিই, আউটপুটটা দেখি আমরা। এই দেখেন, ডিভাইডেড বাই জিরো এক্সেপশন ইজ অকার্ড এবং ফাইনালি ব্লক ইজ অলওয়েজ এক্সিকিউটেড। আচ্ছা, এবার আসেন যে কমন সিনারি অফ, কিছু কমন সিনারি আমরা দেখি। এখন দেখেন এক্সেপশনের কিছু কমন, দেখেন আমাদের প্রথমে একটা এই যে a = 50/0 একটা এক্সেপশন অ্যারাইজ হয়েছে, ঠিক আছে। এরপরে আসেন আমরা একটা স্ট্রিং এস ডিক্লেয়ার করলাম, কিন্তু এস এর মধ্যে কিছুই রাখি নাই, ঠিক আছে। এবং আমরা কি করতেছি, যে যেহেতু এস এর মধ্যে কিছুই রাখি নাই, তাহলে এস এর লেন্থ আর কি হবে? এস এর লেন্থ তো কিছুই না, ঠিক আছে। তাহলে আমরা কি প্রিন্ট করলাম? এস এর লেন্থটা প্রিন্ট করলাম। তো ও আমাকে যে এক্সেপশনটা দিতে পারে সেটা হচ্ছে নাল পয়েন্টার এক্সেপশন। মানে স্ট্রিং এর মধ্যে, স্ট্রিং এর কোনো লেন্থ নাই, স্ট্রিং এর তো কোনো মধ্যে কিছুই নাই, তাহলে স্ট্রিং এর সাইজ আর কি হবে? ঠিক এইভাবে যদি আমরা দেখি, নাল পয়েন্টার এক্সেপশন, এই ধরনের এক্সেপশন এর আছে। আচ্ছা, তাহলে মানে এই ধরনের এক্সেপশনটাকে আমরা উপরে এক নাম্বারটা যদি আমরা দেখি, তাহলে এটা হচ্ছে আমার অ্যারিথমেটিক এক্সেপশন, এটা হচ্ছে নাল পয়েন্টার এক্সেপশন। এবার আসেন, যদি এস এর মধ্যে আমরা এবিসি লিখলাম, এখন এবিসি তো একটা স্ট্রিং, এখন এইটাকে আমরা ইন্টিজারে কনভার্ট করতে, ইন্টিজার পার্স ইন্ট, ইন্টিজার পার্স ইন্ট, এটা এইভাবে আমরা জাভায় হচ্ছে আমরা টাইপ কাস্টিং করি। আমরা এই স্ট্রিংটাকে আমরা হচ্ছে কি করতেছি, যদি আমরা কখনো ইন্টিজারে কনভার্ট করতে চাই কোনো কিছুকে, এভাবে কনভার্ট করি। তো এইভাবে লিখলে তখন আমার এখানে যে একটা এরর আসবে, এর নাম হচ্ছে নাম্বার ফরম্যাট এক্সেপশন। নাম্বার ফরম্যাট এক্সেপশন মানে আমাকে যে ফরম্যাটে নাম্বার দেওয়ার কথা সেটা আমি না দিয়ে আমি ভিন্ন কোনো কিছু দিচ্ছি। আমি এইটা স্ট্রিংকে ইন্টিজার বানানোর কাজেই ব্যবহার করা হয়। কিন্তু কোন ধরনের স্ট্রিং? নিউমেরিক্যাল স্ট্রিং। আমি 1 2 3 4 5 6 দিতাম, ওইটাকে ও ঠিকই কনভার্ট করে দিত, কিন্তু আমি এবিসিডি দেবো তখন সে পারবে না। এবার আসেন আরেকটা ধরনের এক্সেপশন, হচ্ছে অ্যারে আউট অফ বাউন্ড এক্সেপশন। তার মানে অ্যারের সাইজ আমি ডিক্লেয়ার করছি 5, কিন্তু অ্যারের 10 নম্বর পজিশনে আমি রাখছি 50। কিন্তু আমার তো ভাই অ্যারের সাইজই আছে হচ্ছে 5টা পজিশনে, তো আমি 10 নম্বর পজিশনে গেলাম কিভাবে? এই ধরনের এক্সেপশন বলি অ্যারে আউট অফ বাউন্ড এক্সেপশন। এরকম 4 5 4টা দেখাইলাম, আরো এরকম অনেক এক্সেপশন আছে। অ্যারিথমেটিক দেখলাম, নাল পয়েন্টার এক্সেপশন দেখলাম, নাম্বার ফরম্যাট এক্সেপশন দেখলাম, অ্যারে ইন্ডেক্স আউট অফ বাউন্ড এক্সেপশন দেখলাম। এরপরে আরো আসেন, এরপরে আসেন হচ্ছে থ্র কিওয়ার্ড। এবার আমরা একটু থ্র কিওয়ার্ডের দিকে চলে যাই। আচ্ছা, থ্র ইজ ইউজ টু এক্সপ্লিসিটলি থ্রো অ্যান এক্সেপশন অর কাস্টম এক্সেপশন, ঠিক আছে। যদি আমরা এই কিছু এই যে জিনিসগুলো দেখছি, এগুলো তো কাস্টম না, এগুলো তো সচরাচর হয়। কিন্তু এমন যদি সিচুয়েশন তৈরি হয় যে আমি আমার কাজের জন্য আমার সিস্টেমে এমন একটা এক্সেপশনকে আমি দেখাইতে চাচ্ছি যেটা আমার নিজের জন্য হইতে পারে, এটা সচরাচর হবে না। এগুলো তো নর্মাল, এগুলো তো বাই ডিফল্ট হবে, হইতে পারে। এগুলা কিন্তু আহ, সবার জন্য এক্সেপশন, ঠিক আছে, সবার জন্য এক্সেপ্ট। কিন্তু আমি আমার সিস্টেমে এমন কিছু এক্সেপশন চিন্তা করতেছি যে এক্সেপশন আমার জন্য এক্সেপশন কিন্তু আরেকজনের জন্য এক্সেপশন না, সর্বজনীন এক্সেপশন না, এরকম ঘটনা না, 50/0 না, ঠিক আছে। তারপর হচ্ছে এবিসি, এবিসি না, আবার অ্যারে আউট অফ বাউন্ড টাইপের এক্সেপশন, আমার নিজের একটা কাস্টম এক্সেপশন, যেটা আমি এক্সেপশন হিসেবে চিন্তা করতেছি। সেক্ষেত্রে আমরা থ্র ব্যবহার করতে পারি। থ্র এর মাধ্যমে আমরা কিভাবে ইয়ে করি দেখেন, থ্র নিউ কিওয়ার্ড ব্যবহার করবো, এক্সেপশন নেম, এরর মেসেজ, যে মেসেজটা আমরা দিতে চাই, ঠিক আছে। কিওয়ার্ড ইজ ইউজ টু এক্সপ্লিসিটলি থ্রো অ্যান এক্সেপশন অর কাস্টম এক্সেপশন। এইভাবে আমরা করতে পারি। থ্রো আইদার চেকড অর আনচেকড এক্সেপশন, এটা চেকড এক্সেপশন হতে পারে অথবা আনচেকড এক্সেপশন হতে পারে। এগুলোকে আমরা একটু সামনে যে আমরা আরেকটু বোঝার চেষ্টা করব। থ্রো নিউ, দেখেন এখানে আরেকটা এক্সেপশন ইয়ে করছে, নো থ্রো নিউ ট্রায়াবল ইনস্টেন্স, ঠিক আছে। তো ট্রায়াবল, ট্রায়াবল ইনস্টেন্সটা কি জিনিস? ট্রায়াবল ইনস্টেন্স মাস্ট বি অ্যান অবজেক্ট টাইপ অফ ট্রায়াবল, ঠিক আছে। তাহলে থ্রয়ের একটা অবজেক্ট, যেটা নিউ কিওয়ার্ড ব্যবহার করছে, এ অবজেক্ট অফ ট্রায়াবল, ট্রায়াবল একটা অবজেক্ট, সাব ক্লাস ট্রায়াবল। দেয়ার ইজ টু ওয়েজ টু অবটেইন এ ট্রায়াবল অবজেক্টস। আচ্ছা, দুইটা ওয়ে আছে।
এই অবজেক্ট আমরা হচ্ছে অ্যাচিভ করতে পারবো এখান থেকে দু ওয়েতে আমরা অবটেন করতে পারবো ইউজিং এ প্যারামিটার ইনটু দ্য ক্যাচ ক্লজ। আরেকটা কি হতে পারে, ক্রিয়েটিং ওয়ান উইথ এ নিউ অপারেটর। ঠিক আছে, তাহলে নিউ অপারেটরের মাধ্যমে, অথবা কি করতে পারি, ইউজিং প্যারামিটার ইনটু ক্যাচ ক্লজ, মানে ক্যাচের যে প্যারামিটার আছে সেটা হিসাবে। মানে দুইভাবে করতে পারি, একটা ক্যাচের প্যারামিটার হিসেবে আর একটা কি নিউ অপারেটর, মানে নিউ কিওয়ার্ডের মাধ্যমে। এই দুইটা ওয়েতে আমরা থ্রোয়েবল অবজেক্টকে আমরা অ্যাচিভ করতে পারি, থ্রোয়েবল অবজেক্ট নিয়ে আমরা কাজ করতে পারি। আচ্ছা, এখানে যদি আমরা ট্র কিওয়ার্ডের একটা এক্সাম্পল দেখে থাকি, দেখি তাহলে দেখেন যে আমরা একটা ব্যাংক নামক একটা ক্লাস আছে। এই ক্লাসটার মধ্যে হচ্ছে মেইন ফাংশন আমার রয়েছে ব্যালেন্স 100। আমরা হচ্ছে উইথড্র করতে চাচ্ছি 100, সরি 1000। তাহলে এবার আমাকে বলেন যে এই যে ব্যালেন্স আমার 100 আছে, উইথড্র করতে চাচ্ছি 1000, তাহলে এই ধরনের এক্সেপশন কি জাভার মধ্যে কি থাকার কথা? কারণ ও তো ব্যাংকিং নিয়ে, তো ও তো ব্যাংকিং বোঝে না, বুঝে? না স্যার। বুঝে না, তাহলে ও তো বোঝে অ্যারে, ও তো বোঝে হচ্ছে স্ট্রিং, ও তো বোঝে হচ্ছে অ্যারিথমেটিক যে এক্সেপশন সেইগুলা, জিরো দিয়ে ভাগ। কিন্তু এটা তো আমাদের নিজেদের সিস্টেম কিংবা আমাদের সিনারিওতে এরকম ঘটনা যদি ঘটে আমাদের ব্যাংকিং সিস্টেমে, সেটা তো জাভা এ তো এইটা তো বোঝে না। তাহলে এই যে যে আমাদের নিজস্ব যে এক্সেপশন সেটাকে যদি আমি হ্যান্ডেল করতে চাই, সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি? সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি, এইভাবে আমরা হ্যান্ডেল করতে পারি যে দেখেন ব্যালেন্স 100, উইথড্র করতে যাচ্ছে সে 1000। তাহলে দেখেন আমরা যদি এরকম সিনারিও পাই যে ব্যালেন্সের থেকে উইথড্র বেশি, উইথড্র যদি ব্যালেন্স যে পরিমাণ তার থেকে যদি বেশি হয়, তাহলে আমরা এক্সেপশন থ্রো করব। ঠিক আছে, কেমন এক্সেপশন থ্রো করব, যে থ্রো নিউ অ্যারিথমেটিক এক্সেপশন। দেখেন এটাকে আমরা কি করতেছি, এটা আমরা থ্রো নিউ কিওয়ার্ডের মাধ্যমে আনছি। তার মানে আমরা কিন্তু দ্বিতীয় সিচুয়েশনটাকে, দ্বিতীয়টাকে আমরা ফলো করছি, নিউ অপারেটর। তো দেখেন থ্র নিউ অ্যারিথমেটিক এক্সেপশন, এই যে নো মানি, তার মানে টাকা নাই এর মধ্যে, সেটা আমরা, তার মানে এইটা যদি, এই এক্সেপশনটা যদি হয়, তাহলে ও আমাকে প্রোগ্রামকে ডিরেক্টলি টার্মিনেট না করে আমাকে একটা মেসেজ দেবে টাকা নাই। তখন আমি কিন্তু আবার একটা বাটন প্রেস করে অন্য সিচুয়েশনে যাইতে পারবো, অন্য অপশন নিতে পারবো। হ্যাঁ, যদি আমার প্রোগ্রামটাকে টার্মিনেট করে দিত, তাহলে হয়ে যেত বিপদ। কেমন বিপদ, যে প্রিভিয়াসলি আমি কিছু ইনপুট দিয়ে আসছি যেটা কিনা দরকারি ছিল, সেগুলো দেখা যাচ্ছে যে আবার দেওয়া লাগবে, কিংবা ওইটা কোনো কারণে ওই সিস্টেম থেকে চলে গেল। তো এগুলো আমার জন্য কিন্তু বিশাল ঝামেলার একটা জিনিস। এই কারণে যাতে সিস্টেম থেকে ডাটাগুলো লস না হয়, আমরা সিস্টেমে যদি প্রিভিয়াস ক্যাশ থেকে যদি আমার ওইগুলো ইনফরমেশন রিমুভ না হয়ে যায়, ঠিক আছে, যেন যে আমার যে ক্যাশ আছে, ক্যাশের যেন ডেটাগুলো যেন হঠাৎ করে যেন গায়েব না হয়ে যায়, এরকম সিচুয়েশন আমার হ্যান্ডেল করতে পারবো আমরা নর্মাল সিচুয়েশন। যদিও নর্মাল না, এগুলো খুবই সেন্সিটিভ বিষয়। ঠিক আছে, তো দেখেন এরপরে আসেন, যদি এরকম ঘটনা না ঘটে, তখন আমাকে সে সুন্দরভাবে অন্য অপশনে আমাকে সে মানে সেই টাকাটা উত্তোলনের জন্য আমাকে হেল্প করবে, উত্তোলন করে দেবে। কিন্তু যদি এরকম সিচুয়েশন, তখন আমাকে সে একটা এক্সেপশন আমাকে করবে, থ্রো করবে। আচ্ছা, এই যে থ্রো গেল, থ্রোর মাধ্যমে আমরা কি করতে পারি, নিজস্ব এক্সেপশন আমরা তৈরি করতে পারি। ঠিক আছে, আচ্ছা থ্রো, একটা কথা, থ্রো ইজ আইদার চেকড অর আনচেকড এক্সেপশন। ঠিক আছে, চেকও হইতে পারে আবার আনচেকও হইতে পারে। তাহলে এইটা যেটা আমরা কেন ব্যবহার করি, কিওয়ার্ড ইজ ইউজ টু এক্সপ্লিসিটলি থ্রো অ্যান এক্সেপশন আর কাস্টম এক্সেপশন, কিংবা একটা এক্সপ্লিসিটলি আমরা এক্সেপশনকে থ্রো করার জন্য আমরা থ্রো কিওয়ার্ড ব্যবহার করে থাকি। এবার আসেন থ্রোস। থ্রোস, থ্রোস একটা জাস্ট এস যুক্ত হয়েছে। ইফ এ মেথড ইজ ক্যাপাবল অফ কজিং অ্যান এক্সেপশন দ্যাট ডাজ নট হ্যান্ডেল। ঠিক আছে, then একটা a method is capable of causing an exception and that does not handle, ঠিক আছে, কি বলছে যে it must specify this behavior so that callers of the method can guard themselves against that exception. আচ্ছা, it provides the information to the caller of the method about the exception। তাহলে ইনফরমেশন টু দ্য কলার, মানে কাকে দিবে, কলারকে দিবে ওই মেথড সম্পর্কিত। তার মানে একটা মেথডের মধ্যে যদি কোনো কারণে যদি একটা এক্সেপশন হয়, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে যে মানে বিষয়গুলো অ্যারাইজ হইতে পারে, এনে কাজ করতে পারে, ঠিক আছে,
সেটাকে বোঝাচ্ছে। ইফ এ মেথড ইজ ক্যাপাবল অফ কজিং অ্যান এক্সেপশন দ্যাট ডাজ নট হ্যান্ডেল, মানে একটা মেথডের মধ্যে যদি কোনো প্রকার এক্সেপশন হয়, ঠিক আছে, তখন এই জিনিসটাকে আমাদের কাজে লাগবে। ইট মাস্ট স্পেসিফাই দিস বিহেভিয়ার সো দ্যাট দ্য কলার্স অফ দ্য মেথড ক্যান গার্ড দেমসেলস অ্যাগেন্স্ট দ্যাট এক্সেপশন। আমরা যদি কোনো একটা এক্সেপশন, আমরা যদি কোনো একটা মেথডকে কল করি, ওই মেথডের জন্য যদি আমার রেস্ট অফ দ্য মেথড যদি ডিপেন্ডেন্ট হয়ে থাকে, তাহলে ওই মেথডের মধ্যে যদি কোনো কারণে এক্সেপশন থেকে থাকে, তাহলে তো আমার বাকি সবগুলো মেথডও ঝামেলায় পড়ে যাবে। তো তখন আমাকে ওই মেথডের এক্সেপশন অবশ্যই হ্যান্ডেল করা উচিত। তো দেখেন, টাইপ, মেথড নেম, এগুলো নর্মালি আমরা করে থাকি। প্যারামিটার লিস্ট, এখন এই মেথডের এইটুক তো আমরা সিমিলার পাইলাম, মেথডের মতোই, এটা সব মেথডেই থাকে। কিন্তু দেখেন মেথডের পাশে আমরা লিখছি ট্রস এক্সেপশন লিস্ট। তার মানে এই মেথডের মধ্যে যে লেখাগুলো আছে, সেই মেথডের লেখাগুলা যেই যেই এক্সেপশন গুলা আমাকে প্রোভাইড করতে পারে, এক্সেপশন অ্যারাইজ হইতে পারে, সেই এক্সেপশন লিস্ট আমরা দিয়ে দিব। ইট ইজ নট অ্যাপ্লিকেবল ফর এরর অ্যান্ড রান টাইম এক্সেপশন, ঠিক আছে, এইগুলার জন্য এই অ্যাপ্লিকেবল না, ঠিক আছে, অর এনি অফ দেয়ার সাব ক্লাসেস। তার মানে আমরা এই যে যে হায়ারার্কি দেখছিলাম, এই হায়ারার্কি কিন্তু জাস্ট আপনাদের দেখার জন্য না, কাজের জন্য, ঠিক আছে। এই যে যে রান টাইম যে এক্সেপশন আমরা দেখতে পাইছি, ঠিক আছে, মানে ইররের জন্য এ অ্যাপ্লিকেবল না, ঠিক আছে, ইরর সাইডটা বাদ গেল। এবং কি বলছে, রান টাইম এক্সেপশনের জন্য সে অ্যাপ্লিকেবল না, অথবা তার সাব ক্লাস জন্য। রান টাইম এক্সেপশন যেগুলো আছে, তার সাব ক্লাস, সেগুলোর জন্য এটা অ্যাপ্লিকেবল না। তাহলে এখান থেকে হচ্ছে আমরা যদি দেখি ট্রসের ক্ষেত্রে, এটা পার্থক্য আছে ট্র এবং ট্রসের মধ্যে, আপনারা এটা পড়ে পড়ে নেবেন, ঠিক আছে। প্রথমটা আমি একটু, এই যে আনচেকড এক্সেপশন আন্ডার ইউর কন্ট্রোল সো কারেক্ট ইউর কোড আছে, যাই হোক, মানে আনচেকড এক্সেপশন এবং ইররের মধ্যে এখানে পার্থক্য দেওয়া আছে, ঠিক আছে। মানে এখানে দুইটার মধ্যে কি পার্থক্য দিছে, এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা কথা বলে দিছে এইখানে, ঠিক আছে, যে আনচেকড এক্সেপশন কোনগুলা, যেগুলা হচ্ছে আন্ডার ইয়ার কন্ট্রোল সো কারেক্ট ইউর কোড, মানে যেগুলো আমার কন্ট্রোলের মধ্যে আছে, আমরা ওগুলো কন্ট্রোল করতে পারি। আর ইররটা কি, বিয়ন্ড ইউর কন্ট্রোল, বা কন্ট্রোলের বাইরে, ইউ আর আনএবল টু ডু এনিথিং, আমি কিছুই করতে পারবো না সেক্ষেত্রে। ভার্চুয়াল মেশিন ইরর, স্ট্যাক ওভারফ্লো ইরর, এই ধরনের ইররগুলোকে এইগুলা এরকম ইরর হইতে পারে, ঠিক আছে। তো আমরা এখান থেকে কিন্তু দেখছি যে ইররের ক্ষেত্রে আমরা কত কিছু পাচ্ছি, যে থ্রেড ডেট, তারপর হচ্ছে ভার্চুয়াল মেশিন ইরর, ঠিক আছে, তারপরে যে এডাব্লিউটি ইরর, এরকম ইরর থাকতে পারে। ইরর গুলোকে আমরা আমাদের তেমন একটা নিজের উপর প্রভাব খাটাতে পারবো না। আচ্ছা, এবারে থ্রো এবং থ্রোসের মধ্যে এখানে পার্থক্য, থ্রো ইজ ইউজ টু এক্সপ্লিসিটলি থ্রো অ্যান এক্সেপশন, আচ্ছা, থ্রোস ইজ ইউজ টু ডিক্লেয়ার অ্যান এক্সেপশন, ঠিক আছে। আচ্ছা, তো দেখেন থ্রো ইজ ফলোড বাই ইনস্টেন্স, আর অ্যান ইনস্টেন্স, আর যে থ্রোস ইজ ফলোড বাই ক্লাস। এখানে কিছু আছে, আপনি এগুলো একটু পড়ে নেবেন, যে থ্রো ইজ ইউজড উইথিন মেথড, ঠিক আছে, এবং এটা কি বলতেছে, থ্রোস ইজ ইউজড উইথ দ্য মেথড সিগনেচার, ঠিক আছে, এটা মেথডের মধ্যে করতে পারে। আর এটা হচ্ছে কি, মেথডের সাথে করবে, মেথডের হচ্ছে উপরে আমরা দিছি, মেথড ইজ থ্রোস ইজ ইউজড উইথ দ্য মেথড, মেথডের সাথে। আর এটা হচ্ছে মেথডের ভিতরে। রায়হান বলেন। স্যার মেথড সিগনেচার কি স্যার? মেথড সিগনেচার, এই যে কথা একটু ডিফারেন্ট ডিফারেন্ট আসে, তো একটু মিলাই দিতে হবে অনেক সময় অনেক কথাগুলা। মেথড সিগনেচার, এই যে মেথডের সাথে যেটা, ঠিক জি আছে, স্যার। এটাই তো মেথড সিগনেচার, মেথডের যে হচ্ছে ফরম্যাট, ঠিক আছে, মেথডের ফরম্যাটটাকে মেথড সিগনেচার বলতেছে, ওর গঠন। তো এই জি স্যার, পার্থক্য বুঝছি। মাত্র একটু আপনারা দেখে নিন। আচ্ছা, তাহলে আহ এখন ঘটনা হচ্ছে যে আমরা একটু দেখি own exception or user defined exception. Java custom exceptions are used to customize the exception according to user need. By the help of custom exception, you can have your own exception and message. আমরা এটার মাধ্যমে আমাদের নিজস্ব এক্সেপশন তৈরি করতে পারি বা দিতে পারি। এখানে যদি দেখি ক্রিয়েট, আমরা নিজেদের একটা এক্সেপশন তৈরি করতেছি,
যে আমরা কি করলাম, নাম্বার যে হচ্ছে এখানে একটা ক্লাস আছে নাম্বার রেঞ্জ এক্সেপশন, ঠিক আছে? মানে আমরা চাচ্ছি যে 200 থেকে 100, ঠিক আছে, এই রেঞ্জের মধ্যে নাম্বার থাকবে, ঠিক আছে, সরি 20 থেকে 100, তাহলে এই রেঞ্জের মধ্যে নাম্বার চাচ্ছি। নাম্বার রেঞ্জ এক্সেপশন আমি এটা তৈরি করি, আমরা চাচ্ছি নাম্বার রেঞ্জ এক্সেপশন আমরা দিতে, মানে এর বাইরে গেলে এক্সেপশন হলো, হলে এর বাইরে গেলে আমরা এক্সেপশন হিসেবে কাউন্ট করবো। কিন্তু তার জাভার মধ্যে নিজস্ব কোনো এরকম এক্সেপশন দেওয়া নাই, না বানাই নিতে হবে যদি আমার এরকম সিস্টেমটা যদি ওরকম কিছু চায়। তাহলে আমরা যেটা করতে পারি, উম, তো দেখেন আমরা কি করছি যে একটা, এখানে একটা মেথড নিছি, তো মেথডের মধ্যে আমরা হচ্ছে ওই একটি স্ট্রিং তৈরি করছি। ওই স্ট্রিং এর মধ্যে রাখছি হচ্ছে কি, যে এই লেখা যায় ইন্টার দা, মানে 200 থেকে 20 থেকে 100 পর্যন্ত। এরপরে আসেন যে দেখেন এবার একটা বিষয়, যে আমরা কিন্তু এই যে যে আমাদের যে ক্লাস, এই ক্লাসটা কিন্তু এক্সেপশন ক্লাসটাকে এক্সটেন্ড করছে। তাহলে এক্সেপশন ক্লাসকে যদি এক্সটেন্ড করে, তাহলে আমরা আবার সেই হিয়ারার্কিতে চলে যাব, ঠিক আছে? এই যে এটা কিন্তু এক্সেপশনের হিয়ারার্কি, তো এখানে এক্সেপশন ক্লাসকে আমার ক্লাসটা এক্সটেন্ড করছে। তাহলে আমার যদি একটা একটা ক্লাস যদি এক্সেপশন ক্লাসকে এক্সটেন্ড করে, তাহলে সে নিশ্চয়ই ওই ক্লাস যাদেরকে এক্সটেন্ড করছে তাদের ফিচারগুলোকে সে নিতে পারবে, তাই না? এগুলাকে সে ওই ক্লাসকে যারা যারা এ, মানে এক্সেপশন এক্সেপশন যখন আমি একে এক্সটেন্ড করতেছি, তাহলে আমি এর ফিচারগুলো আমি সোজাসুজি পেয়ে যাবো। আচ্ছা এটা না, এটা বাদ দেন, মানে তার মানে আমরা এইটাকে এক্সটেন্ড করতেছি, তার মানে এর ভিতরে যত ফিচার আছে সেই ফিচারগুলোকে আমরা অ্যাক্সেস করতে পারবো। বাকিগুলো তো ওকে এক্সটেন্ড করছে, তো ওগুলো দিয়ে আমার এক্সাম্পল দেওয়ার দরকার নাই। তাহলে আমরা ওখানে চলে যাই আবার। লো যেহেতু একটা এক্সেপশন ক্লাসকে এক্সটেন্ড করছে, এবার আমরা দেখি যে আমাদের আরেকটা ক্লাস আছে, সেটা হচ্ছে যে মাই এক্সেপশন, ঠিক আছে? মাই এক্সেপশন ক্লাসের মধ্যে আবার হচ্ছে মানে একটা নর্মাল ক্লাস আর কি, এর মধ্যে একটা আমার মেইন ফাংশন আছে। এখন মেইন ফাংশনের মধ্যে আমরা কোড লিখছি যে 10 x = 10, তাহলে আমরা অবশ্যই এই x = 10 20 অথবা 100 রেঞ্জের বাইরে, ঠিক আছে, 20-এর থেকে ছোট। আমাদের অবশ্যই কি হইতে হবে, যে 100-এর থেকে বড় কিংবা 20-এর থেকে ছোট এমন কিছু হলে সেটাই আমাকে এক্সেপশন থ্রো করবে। তাহলে আমরা থ্রো নিউ দিলাম, দিয়ে নাম্বার রেঞ্জ এক্সেপশন ক্লাসটাকে কল করলাম। তাহলে নাম থ্রো থ্রো কিওয়ার্ড ইউজ করলাম এবং নিউ নাম্বার, তার মানে ওই নাম্বার ক্লাসের অবজেক্ট তৈরি করলাম এখানে। এতে কি হবে, যে ও কিন্তু এইটার জন্য, ঠিক আছে, এইটার জন্য, এই অংশটুকুর জন্য মানে এরকম কিছু একটা অ্যারাইজ হলে সে এই ক্লাসের মাধ্যমে সে আমাকে একটা এক্সেপশন দিবে। তাহলে এখান থেকে আমরা বুঝলাম যে এইটা যে এক্সেপশন, এই যে থ্রো নিউ নাম্বার রেঞ্জ, এটা কিন্তু আমার নিজস্ব ক্লাস, কাস্টম ক্লাস, এটা কিন্তু কোনো মানে এক্সেপশন ক্লাস না। তাহলে আমার ক্লাস কিভাবে এক্সেপশন বোঝাবে? আমার ক্লাস বোঝানোর উপায় হচ্ছে যে যে আমার ক্লাসটা আবার এক্সেপশন থেকে হচ্ছে এক্সটেন্ড করছে, এই কারণে। যেহেতু আমার ক্লাস এক্স মানে এক্সেপশনটাকে অ্যাক্সেস করছে, সেই কারণে এই নিউ নাম্বার রেঞ্জটাকে যখন আমরা হচ্ছে অবজেক্ট তৈরি করতেছি, সে অটোমেটিক্যালি সে বুঝাই দেবে যে সে একটা এক্সেপশন থ্রো করছে, এবং সাথে সাথে সে কি ক্যাচে চলে যাবে। এবং ক্যাচে যে দেখেন নাম্বার রেঞ্জ এক্সেপশনের একটা কি, এই যে ওই যে যে অবজেক্ট, ওই অবজেক্টটা ইএক্স এর মধ্যে চলে আসলো। তাহলে এখন ইএক্স একটা অবজেক্ট, মানে নাম্বার রেঞ্জ এক্সেপশন ইএক্স ইকুয়াল টু নিউ নাম্বার রেঞ্জ এক্সেপশন, মানে ইএক্স এখন একটা অবজেক্ট, অবজেক্টকে পয়েন্ট করে আসছে, তার মানে একটা অবজেক্ট অবজেক্টের মতো কাজ করবে। এখন ইএক্স কে যখন আমি হচ্ছে প্রিন্ট করব, তখন ও কি কি প্রিন্ট করবে, ও একটা এক্সেপশন আমাকে প্রিন্ট দিবে। ও এক্সেপশন অ্যারাইজ হয়েছে, সেরকম একটা মেসেজ প্রিন্ট দেবে, যে আমার একটা এক্সেপশন, আমার যে কোডে একটা এক্সেপশন আছে, নর্মাল একটা এক্সেপশন আছে, সেটা আমাকে আউটপুট হিসাবে দেখাবে, ঠিক আছে? এই কোডটা আপনারা রান করে দেখবেন।
কাস্টমাইজ করে আমরা মেসেজ দেইনি, কারণ যখনই আমরা এইটাকে এক্সটেন্ড করতেছি, তাহলে এর মধ্যে তো সেই মেথড আছে, যে মেথডটা হচ্ছে এক্সেপশন আসলে ওটা কল হয়। তাহলে এই কারণে ওই যখনই এক্সেপশন থ্রো হয়েছে এবং ক্যাচের মধ্যে আমরা যখন এটাকে এই এক্সটাকে প্রিন্ট করতেছি, তখনই ও যেটা করবে যে ওই এক্সেপশন মেসেজটাই প্রিন্ট হবে। আচ্ছা, এখন ওটা বাদ দিয়ে তাহলে আমরা এখান থেকে আমাদের এক্সেপশন তৈরি করার জন্য দুইটা উপায় আছে। ইউজার ডিফাইন্ড এক্সেপশন, আমাদের নিজস্ব এক্সেপশন তৈরি করার দুইটা উপায় আছে। একটা ইউজার ডিফাইন্ড এক্সটেন্ড এক্সেপশন মাস্ট এক্সটেন্ড, মানে দুইটা হচ্ছে আমার নোট, এই জিনিসটা মাথায় রাখতে হবে যে এক্সটেন্ড এক্সেপশন ক্লাস। তার মানে আমার ইউজার ডিফাইন্ড এক্সেপশন, যদি আমি ইউজার ডিফাইন্ড এক্সেপশন যদি আমি লিখে থাকি, তো সে অবশ্যই এক্সেপশন ক্লাসটাকে এক্সটেন্ড করবে। এই সিনারিওর জন্য সবসময় থাকে। এটা একটা একটা সিনারিও। আরেকটা সিনারিও কি বলতেছে, মানে দুইটা নোট আমাদেরকে নিতে বলা হচ্ছে। আরেকটা হচ্ছে এক্সেপশন ইজ থ্রোন ইউজিং দ্য থ্রো কিওয়ার্ড। থ্রোস না, থ্রো কিওয়ার্ডের মাধ্যমে। থ্রো কিওয়ার্ডের মাধ্যমে আমরা এক্সেপশনটাকে থ্রো করতে, যখন এক্সেপশন অ্যারাইজ হবে তখন আমরা থ্রো কিওয়ার্ড ব্যবহার করব। ঠিক আছে? তো এই দুটো জিনিস আমার নোট নিতে হবে, কারণ এই দুটো জিনিস হচ্ছে আমরা ইউজার ডিফাইন এক্সেপশনে আমরা করে থাকি। তো মোটামুটি এগুলো আমি একটু বললাম। আরো কিছু থাকলে, এই এই রিলেটেড আরো কিছু ডিসকাশন থাকলে আমি আপনাদের সাথে শেয়ার করব। আপাতত এখানে যা যা করাইছে সেগুলো একটু প্র্যাকটিস আপনারা নিজে নিজে করবেন। এগুলো আপনাদের নিজস্ব কাজ। এই ধরনের কিছু প্রোগ্রাম আপনারা তাহলে প্র্যাকটিস করবেন। আগের দিন আমি কিছু এবার ইউজার ডিফাইন যে এক্সেপশনগুলো সেগুলো একটু নিজেরা একটু প্র্যাকটিস করবেন। হুম। আচ্ছা, এরপরে আসেন। আচ্ছা, এরপর দেখেন থ্রেড লেখা আছে, তাই না? থ্রেড দেখতে পাচ্ছেন আপনারা? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, থ্রেডটা কি জিনিস? এ প্রসেস ইজ এ থ্রেড ইন এক্সিকিউশন। আমরা একটা প্রসেসকে মানে কি বলতে পারবো, যে প্রসেসটা, একটা প্রসেস যেটা এক্সিকিউশন অবস্থায় আছে, এক্সিকিউটেড, ঠিক আছে, সেটা আমরা থ্রেড বলতে পারি। A process may be divided into number of independent units known as thread. মানে একটা প্রসেসকে ভাঙলে ছোট ছোট যে ক্ষুদ্র অংশ পাবো, অথবা একটা প্রসেসকে আমরা ডিভাইড করতে পারি কয়েকটা ছোট ছোট অংশে, ঠিক আছে, তাহলে সেগুলোকে আমরা থ্রেড বলবো। তাহলে প্রসেসের ক্ষুদ্র একক হচ্ছে থ্রেড, প্রসেসের ছোট অংশ হচ্ছে থ্রেড। থ্রেড আর লাইট ওয়েট প্রসেস, ঠিক আছে, উইথিন প্রসেসেস উইথিন এ প্রসেস, ঠিক আছে। ছোট ছোট প্রসেস, ছোট, আমরা বলতে থ্রেডকে বলতে পারি ছোট ছোট প্রসেস একটা প্রসেসের মধ্যে। আচ্ছা, এ প্রসেস ইজ এ কালেকশন অফ ওয়ান অর মোর থ্রেডস। আবার উল্টা কথা, ঠিক আছে, অ্যাসোসিয়েটেড সিস্টেম রিসোর্সেস। আচ্ছা, ডেফিনেশন তাহলে আমরা এখানে সিঙ্গেল সিকোয়েন্স ফ্লো অফ কন্ট্রোল উইথিন প্রোগ্রাম, ঠিক আছে। এই থ্রেডের মাধ্যমে আমরা কি পাই? সিঙ্গেল সিকোয়েন্সিয়াল ফলো অফ কন্ট্রোল উইথিন এ প্রোগ্রাম।
facility to allow the multiple activities to uh, coexist within a single process. A representation, a separate path of execution of group of statements. এক্সাম্পল স্বরূপ যদি আমরা বলি, অপারেটিং সিস্টেম হ্যান্ডলিং সেভারাল ক্লায়েন্টস। কেন থ্রেড আমাদের প্রয়োজন? ওয়াই থ্রেড, মানে ওয়াই থ্রেডস নিড টু হ্যান্ডেল কনকারেন্ট প্রসেসেস। একই সাথে চলমান যখন প্রসেসেস যখন থাকে, প্যারালাল প্রসেসিং এ একই সাথে একাধিক প্রসেস রানিং। আমরা কম্পিউটারে যদি আমরা টাস্ক ম্যানেজার ওপেন করি, করে যদি দেখি যে আমাদের কতগুলো প্রোগ্রাম এক্সিকিউট হচ্ছে, প্রোগ্রাম ইন এক্সিকিউশন, প্রসেস ইন এক্সিকিউশন, সেগুলোই হচ্ছে থ্রেড। তাহলে আমরা দেখবো যে আমাদের অনেকগুলো প্রোগ্রাম এক্সিকিউট হচ্ছে, অনেকগুলো অ্যাপ্লিকেশন একই সাথে রান হচ্ছে। তো এই কনকারেন্ট যে প্রসেসগুলো হ্যান্ডেলের বিষয়গুলা, সেইগুলোর জন্য আমাদের থ্রেড দরকার। মানে একটা প্রসেসকে আমি সম্পূর্ণ এক্সিকিউট না করে তার ছোট ছোট অংশকে এক্সিকিউট করতে পারি। তো সেই সিনারিও আমাকে যদি দেখাইতে হয়, তো সেক্ষেত্রে আমরা থ্রেড অ্যাপ্লাই করতে পারি। প্রসেস আর থ্রেডের মধ্যে পার্থক্য: প্রসেস ক্যান বি ডিভাইডেড ইন্টু মাল্টিপল থ্রেডস, থ্রেড ক্যান নট বি সাবডিভাইডেড। থ্রেডকে আমরা ভাঙতে পারবো না। ইচ প্রসেস হ্যাজ ইটস ওন মেমোরি স্পেস, প্রসেস একটা নিজস্ব মেমোরি স্পেস থেকে। থ্রেডস অফ দ্য সেম প্রসেস, ঠিক আছে, একটা প্রসেসের একাধিক যেহেতু থ্রেড আছে, তাহলে ওই প্রসেসের একাধিক থ্রেড একটা শেয়ার্ড মেমোরি, কমন মেমোরি স্পেস তারা ব্যবহার করবে। হুম, থ্রেডস অফ সেম প্রসেস শেয়ার এ কমন মেমোরি স্পেস। তাহলে একটা কমন মেমোরি যা একাধিক থ্রেড ব্যবহার করে থাকে, একজন যদি ওই মেমোরিতে পরিবর্তন আনে, বাকি সবাই সেটাকে ভিজিট করতে পারবে। ইট ইজ ডিফিকাল্ট টু ক্রিয়েট এ প্রসেস, ইট ইজ ইজি টু ক্রিয়েট এ থ্রেড। আচ্ছা, থ্রেডের স্টেটসগুলো আমরা একটু দেখি। ঠিক আছে, কিছু স্টেট আছে। একটা থ্রেড কয়টা স্টেটে ভাগ করা যেতে পারে, এর অবস্থা। স্টেট বলতে বোঝাচ্ছি অবস্থা। একটা থ্রেড যখন নতুন তৈরি হয়, তাকে আমি বলবো তার নিউ স্ট্যাটাস হচ্ছে নিউ, ক্যান রান বাট নট ইয়েট গিভেন দ্য চান্স। মানে তৈরি হয়েছে কিন্তু রান হয়নি এখনো। রানেবল, তৈরি হয়েছে এবার রানও হয়ে গেছে। কনসিডার টু বি এক্সিকিউটিং ইটস টাস্ক ইন কন্ট্রোল অফ সিপিইউ, সিপিইউর কন্ট্রোলে চলে গেছে। রান হয়েছে মানেই সিপিইউর কন্ট্রোলে গেছে। ওয়েটিং, রান হয়েছিল কিন্তু এখন কোনো কারণে অপেক্ষায় আছে, বসে আছে অন্য একটা, কোনো কারণে সে অপেক্ষমান। ওয়েট ফর অ্যানাদার থ্রেড টু পারফর্ম দ্য টাস্ক, অন্য একটা থ্রেড কাজ করতেছে, সেটা সে ওয়েট করতেছে। টাইমড ওয়েটিং, ওয়েট ফর স্পেসিফাইড ইন্টারভ্যাল অফ টাইম, মানে একটা নির্দিষ্ট সময়ের জন্য সে অপেক্ষা করতেছে, নির্দিষ্ট সময় ইন্টারভ্যাল শেষ হবে, তারপর সে আবার কাজ শুরু করবে। ওয়েট হচ্ছে টাইম, একটা ওয়েটিং, একটা হচ্ছে টাইমড ওয়েটিং। ব্লকড, আচ্ছা, ওয়েটিং ফর সাম রিসোর্সেস অর ইভেন্ট টু অকার। ঠিক আছে, প্রসেস হচ্ছে ব্লক হয়ে গেছে, সে কিছু রিসোর্স অ্যালোকেট হওয়ার জন্য অপেক্ষা করতেছে, করতে করতে আর পারলো না, মানে ওটা ব্লক করে দেওয়া হয়েছে। ঠিক আছে, মানে ওয়েট করতেই আছে করতেই আছে করতেই আছে এরকম। টার্মিনেটেড, ঠিক আছে, চললো, রান হলো, কাজ কমপ্লিট করলো, তারপর টার্মিনেট করে দিলাম আমরা। ইট ইজ সাকসেসফুলি কমপ্লিটস ইজ টাস্ক আর আদারওয়াইজ টার্মিনেটস। ঠিক আছে, কোনো কারণে সে ব্লক হয়ে গেছে, সেটা টার্মিনেট করে দিলাম। হুম, আবার টার্মিনেট হতে পারে পারহাপস ডিউ টু দ্য অ্যান এরর, এররের কারণে টার্মিনেট হতে পারে। তো এইগুলো হলো প্রসেসের থ্রেডের স্টেট। ছয়টা স্টেট আছে, এই ছয়টা স্টেট। তার মানে আমরা এখান থেকে যেগুলো দেখলাম, নিউ, রানেবল, ওয়েটিং, ঠিক আছে, টাইমড ওয়েটিং, ব্লকড এবং টার্মিনেট। যেমন চিত্রের মাধ্যমে দেখি স্টেটগুলোকে: নিউ, রানেবল, ওয়েটিং, টাইমড ওয়েটিং। টাইমড ওয়েটিং মানে যাবে, নির্দিষ্ট সময় পর আবার আসবে, টাইম ইন্টারভাল পরে। ঠিক আছে, এই যে রানেবল কোনটা, রানেবল হচ্ছে যখন আমরা রান হইলো আবার ওয়েটিং স্টেজ যেতে পারে, আবার আসতে পারে। টাইমড ওয়েটিং হচ্ছে নির্দিষ্ট টাইম ইন্টারভ্যালের জন্য যে ওয়েট স্লিপ। ঠিক আছে, এরপরে আবার কি ইন্টারভ্যাল শেষ, আবার কি এক্সিকিউট হচ্ছে। হুম, এটা কি দেখেন, টার্মিনেটেড। ঠিক আছে, কোনো কারণে কমপ্লিট টাস্ক, টাস্ক কমপ্লিট হয়ে গেছে, রান হইতে কমপ্লিট হয়ে টার্মিনেট হয়ে গেল। অথবা ধরেন যে কোনো কারণে ইস্যু হয়েছে, সেখানে ব্লক করে দেওয়া হয়েছে কিছু সময়ের জন্য। অথবা ব্লক করে যেতে পারে কি জন্য, ইন্টার দ্য সিনক্রোনাইজড সিস্টেম, সিনক্রোনাইজড সিস্টেমের জন্য এটা ব্লক করে দেওয়া হলো।
আর ব্লক হয়ে গেলে আবার এমন হতে পারে সেটা আবার আহ, মানে আবার কোনো কারণে এটাকে রানও করা যেতে পারে। কিছু সময়ের জন্য ব্লক করে দিলাম অথবা ব্লক করে রেখে দিলাম, কোনো একটা সময় আমরা সেটাকে অন করলাম। ঠিক আছে, এই তো মানে এগুলো সব হলো স্টেট। ট্রেডস, ট্রেড প্রায়োরিটিস। আচ্ছা, ডেফিনেশন এখানে কি বলতেছে, ইচ ট্রেড হ্যাভ এ প্রায়োরিটি। ঠিক আছে, প্রত্যেকটা ট্রেডেরই প্রায়োরিটি আছে। ইন্টিজার ভ্যালু রেঞ্জিং ফ্রম 1 to 10, এটা হচ্ছে তার প্রায়োরিটির রেঞ্জ। হায়ার ট্রেড প্রায়োরিটি, দ্য লার্জার চান্স অফ বিং এক্সিকিউটেড ফার্স্ট। তার মানে এই রেঞ্জের মান যত আমার বেশি হবে, যদি আমি তার গায়ে হচ্ছে 1 দিই, তার যে প্রায়োরিটি তার থেকে বেশি প্রায়োরিটি পাবে কি। এখান থেকে এখান থেকে এক্সাম্পল দেওয়াই আছে, এটা পড়লেই হচ্ছে যে টু ট্রেডস আর রেডি টু রান। ফার্স্ট ট্রেড প্রায়োরিটি অফ 5 অলরেডি রানিং, সেকেন্ড ট্রেড প্রায়োরিটি অফ 10 কামস ওয়াইল দ্য ফার্স্ট ট্রেড ইজ রানিং। কি করতে পারে, যার প্রায়োরিটি বেশি সেই এক্সিকিউট হবে, তাহলে বাকি অন্যটা কি করবে, অন্যটা কি করবে, কোন কোন সিচুয়েশনে যাবে। বলেন, সেই কেউ কথাই বলে না। ওয়েট স্যার করবে। ওয়েটিং ওয়েটিং বা ব্লকড দুইটার একটা। হ্যাঁ, ওয়েটিং এ যাবে, ওয়েটিং এ। ব্লক কেন, সে ব্লকের মধ্যে তেমন কোনো কাজ করি নাই। জি স্যার ওয়েটিং এর। ওয়েটিং এ যাবে। আচ্ছা, ওয়াই প্রায়োরিটিস, ডিটারমাইন উইচ ট্রেড রিসিভ দ্য সিপিইউ কন্ট্রোল। ঠিক আছে, কোন থ্রেডটাকে আমরা সিপিইউ কন্ট্রোলে দিব। ঠিক আছে, অ্যান্ড গেটস টু বি এক্সিকিউটেড ফার্স্ট, কোনটাকে আমরা আগে এক্সিকিউট করব। তাহলে হায়ার ট্রেড প্রায়োরিটি, লার্জার চান্স অফ বিং এক্সিকিউটেড ফার্স্ট, এই কথাটা আমরা এখান থেকে বুঝলাম। ঠিক আছে, কনটেক্সট সুইচিং। কনটেক্সট সুইচটা কি, অকার্স, এটা আপনার পরের সেমিস্টার আরো সুন্দরভাবে শিখতে পারবেন যখন আপনাদের অপারেটিং সিস্টেম কোর্সটা আসবে। ঠিক আছে, অকার্স ওয়েন এ ট্রেড স্ন্যাচেস দ্য কন্ট্রোল অফ সিপিইউ ফ্রম অ্যানাদার। স্ন্যাচেস, কেড়ে নিল। ঠিক আছে, যখন আমরা কোনো একটা আহ, মানে একটার কন্ট্রোল, যখন আমি আরেকটা মানে একটা থ্রেডের যে কন্ট্রোলটা আছে অথবা একটা থ্রেড যে এক্সিকিউট সেটাকে কেড়ে নিয়ে যদি আরেকজনকে দিয়ে দিই। ঠিক আছে, মানে occurs when a thread snatches the control of CPU from another। একটার কাছ থেকে সিপিইউ যে এক্সিকিউট সেটা নিয়ে সেই নিজে এক্সিকিউট হচ্ছে এবং কিছু সময় আবার তাকে দিয়ে দিচ্ছে। এই যে সুইচ করলো, এটাকেই বলতেছে আমরা কন্ট্যাক্ট সুইচিং। when does it occur, রানিং থ্রেড, ঠিক আছে, রানিং থ্রেড voluntarily the relinquishes the CPU control, and running thread is preempted by higher priority thread। মানে দুইটা থ্রেড চলমান, একটা থ্রেড চলমান, আরেকটা থ্রেড চলে আসলো প্রায়োরিটি, প্রায়োরিটি বেসিসে, তাহলে সে কি করবে, ওই থ্রেডের কাছ থেকে কন্ট্রোলটাকে নিয়ে নিবে। ঠিক আছে, নিয়ে নেওয়ার পরে ও অন্যটা ওয়েট করবে। ঠিক আছে, তাহলে ওর কাছ থেকে সে প্রায়োরিটি বেসিসে সে ইয়ে হয়ে গেল। ঠিক আছে, এই ধরনের সিচুয়েশন ঘটবে। আচ্ছা, এখন ঘটনা হচ্ছে যে এই যে থ্রেডের যে বিভিন্ন অবস্থা দেখলাম, ঠিক আছে, তা এইসব অবস্থায় থ্রেডকে পাঠানোর জন্য আমরা তো ডিরেক্টলি পাঠিয়ে দিতে পারি না। তার জন্য আমরা বিভিন্ন রকমের কনস্ট্রাক্টর এবং মেথড ব্যবহার করব। থ্রেড ক্লাস প্রোভাইড দ্য কনস্ট্রাক্টরস অ্যান্ড মেথড টু ক্রিয়েট অ্যান্ড পারফর্ম দ্য অপারেশনস অন এ থ্রেড। কনস্ট্রাক্টর অ্যান্ড মেথড হচ্ছে আমরা কি করব, আমরা থ্রেড ক্লাস হচ্ছে এইগুলো আমাদেরকে প্রোভাইড করে বিভিন্ন রকমের কনস্ট্রাক্টর এবং মেথড টু ক্রিয়েট অ্যান্ড পারফর্ম দ্য অপারেশনস অন থ্রেড। অপারেশনস কোনগুলো হতে পারে, ওই যে আমরা এটাকে দেখছি যে এই যে যে থ্রেডের যে বিভিন্ন স্টেটগুলোতে আসছে, এই ওয়েটিং, তারপর রানেবল, তারপর হচ্ছে টাইম ওয়েটিং, টার্মিনেট, ব্লক। এই ঘটনাগুলো ঘটাইতে গেলে তো আমাকে কোনো কিছুর মাধ্যমে করতে হবে, তো এগুলো আমরা এই কনস্ট্রাক্টর এবং মেথডের মাধ্যমে করতে পারি। তাহলে থ্রেড ক্লাস যে আমাদেরকে যে কনস্ট্রাক্টরগুলো দিচ্ছে, সেই কনস্ট্রাক্টরগুলো আমাদের সম্পর্কে একটু জানতে হবে, কোনটা কনস্ট্রাক্টর কোনটা মেথড। ঠিক আছে, থ্রেডের মধ্যে আপনারা দেখেন, থ্রেড যেহেতু ক্লাস, ক্লাসের নামই থ্রেড, তাহলে কনস্ট্রাক্টর তার নামেই হবে, তার নামে নাম। তাহলে ওর নামে নাম যদি হয়ে থাকে, তাহলে দেখেন এইটা একটা থ্রেড। ঠিক আছে, এই যে একটা থ্রেড মেথড ডিরেক্টলি, যার মধ্যে কোনো প্যারামিটার নেই, ক্রিয়েটস নিউ থ্রেড অবজেক্ট। নতুন একটা থ্রেড অবজেক্ট তৈরি করতে আমরা এই থ্রেড কনস্ট্রাক্টর ব্যবহার করে থাকি। আবার দেখেন, থ্রেডের মধ্যে একটা স্ট্রিং দিয়ে দিলাম, স্ট্রিং নেম। ঠিক আছে, ক্রিয়েটস নিউ থ্রেড অবজেক্ট উইথ স্পেসিফাইড নেম। তাহলে
আমরা যদি এরকম করি যে থ্রেড লিখে আমরা যদি হচ্ছে ভিডিওর কনস্ট্রাক্টরের মধ্যে একটা নাম দিয়ে দিই, তাহলে ও একটা নির্দিষ্ট নামে থ্রেড বানাই দিবে আমাকে। এবার দেখেন থ্রেড রানেবল টার্গেট, ঠিক আছে, এইটা এইটা কি করতেছে, রানেবল দিয়ে তারপর তোমার টার্গেটটা যেটা সেটা দিচ্ছি, ঠিক আছে। তাহলে ক্রিয়েটস এ নিউ থ্রেড অবজেক্ট বেসড অন রানেবল অবজেক্ট। টার্গেট, টার্গেট বলতে কি বলতে, রেফার টু দ্য অবজেক্ট হুস রান মেথড ইজ কল্ড। যে এই জন্য আবার বুঝতে হবে রান মেথডটা কি, ঠিক আছে। সেই থ্রেড, যে থ্রেডের রান মেথডটা কল, তার মানে যে মেথডটা, যে থ্রেডটা রানিং অবস্থায় আছে সেই থ্রেডকে সে বোঝাচ্ছে। ক্রিয়েটস এ নিউ থ্রেড, ঠিক আছে, ক্রিয়েট এ নিউ থ্রেড অবজেক্ট বেসড অন এ রানেবল অবজেক্ট। এবার আসেন থ্রেড রানেবল টার্গেট অ্যান্ড স্ট্রিং নেম। এটাতে কি বোঝা যাচ্ছে, যে ক্রিয়েট এ নিউ থ্রেড অবজেক্ট উইথ স্পেসিফাইড নেম অ্যান্ড বেসড অন এ রানেবল অবজেক্ট। যেহেতু রানেবল কথাটা আছে, রানেবল অবজেক্ট উপর বেস করে সে একটা নতুন থ্রেড বানাবে। এইখানে রানেবল অবজেক্ট উপর বেস করে সে নতুন থ্রেড বানাচ্ছে, কিন্তু আগেরটার নাম ছিল না, এটার নাম ছিল, ঠিক আছে। আচ্ছা, থ্রেড ক্লাসের মধ্যে কিছু কনস্ট্যান্ট আছে, এগুলো সেই কনস্ট্যান্ট: ম্যাক্স প্রায়োরিটি, মিন প্রায়োরিটি, নর্ম, ঠিক আছে। ডিফল্ট প্রায়োরিটি হচ্ছে এর 5, এবং ম্যাক্স প্রায়োরিটি এর ডিফল্ট প্রায়োরিটি হচ্ছে 10, ম্যাক্সিমাম প্রায়োরিটি 10। আর যেটা হচ্ছে মিন প্রায়োরিটি, মিনিমাম প্রায়োরিটি এর যে প্রায়োরিটি সেটা হচ্ছে 1, ঠিক আছে। ম্যাক্স প্রায়োরিটি, মিন প্রায়োরিটি এবং হচ্ছে নর্ম, নর্মটা হচ্ছে 5, মাঝামাঝি। এর মেথডগুলো আমরা দেখি, যে থ্রেড কারেন্ট থ্রেড, এখানে এখানে দেখি যে পাবলিক স্ট্যাটিক, যেহেতু মেথড মেথডের মধ্যে দিতে হবে, পাবলিক প্রথমে থাকবে হচ্ছে যে অ্যাক্সেস স্পেসিফায়ার, তারপর চাইলেও যে নন অ্যাক্সেস মডিফায়ার থাকতে পারে, ঠিক আছে। তারপর হচ্ছে তারপর ওই যে থ্রেডের নাম, ঠিক আছে। যে তার আগে যেটা করতে হবে, আমাদের থ্রেড লিখতে হবে, থ্রেড কারেন্ট থ্রেড, ঠিক আছে, মানে এইভাবে আমাদের লিখতে হয় আর কি, ঠিক আছে। তো এখানে বেশ কিছু মেথড আছে, তার মধ্যে প্রথম মেথড হচ্ছে থ্রেড কারেন্ট থ্রেড। তার মানে ইট ইজ দ্য রেফারেন্স অফ দ্য থ্রেড দ্যাট ইজ কারেন্টলি রানিং। তো এই মেথডটা যখন আমরা কল করবো ডিরেক্টলি, তখন আমরা বর্তমানে যে মেথডটা কল হচ্ছে মানে রানিং অবস্থায় আছে, ঠিক আছে, প্রসেসর যেটা কিনা সিপিইউ পাচ্ছে বর্তমানে, সেই থ্রেডটাকে আমরা তার রেফারেন্স দেখতে পাবো। তারপর আসেন যে পাবলিক ফাইনাল স্ট্রিং গেট নেম। এই যে গেট নেম, যখন এই ফাংশনটা যখন আমরা কল করবো, মেথডটা যখন আমরা কল করবো, রিটার্নস দ্য নেম অফ দিস থ্রেড, ঠিক আছে, যেটা রানিং অবস্থায় সেটার নাম আমাকে দিবে, ঠিক আছে। তারপর যে ফাইনাল void set name থেকে যে renames the thread to specified arguments name may throw the security exception, ঠিক আছে। এটা কখনো কখনো আমাকে সিকিউরিটি এক্সেপশন দিতে পারে, কারণ যেটা রানিং অবস্থা আছে সেটা কিন্তু আমি ডিরেক্টলি চেঞ্জ করতে পারবো না। হ্যাঁ, এমন হতে পারে সেটা রান হয়ে যাওয়ার পরে তারপর আমরা চেঞ্জ করতে পারি। আচ্ছা, তারপরে আসেন যে পাবলিক ফাইনাল ইন্ট গেট প্রায়োরিটি, ঠিক আছে, রিটার্নস দ্য প্রায়োরিটি অ্যাসাইন টু দিস থ্রেড, মানে যে প্রায়োরিটিটা ওই থ্রেডে অ্যাসাইন করা হয়েছে। এগুলো কিন্তু সবগুলো মনে রাখতে হবে, থ্রেডের কিন্তু এগুলো সব মেথড। সুতরাং এ আমাকে ওই যে মেথডটা রানিং অবস্থা আছে তার প্রায়োরিটি আমাকে দিয়ে দিবে, ঠিক আছে। এরপর আসেন যে ফাইনাল বুলিয়ান ইজ অ্যালাইভ। এখন ইন্ডিকেট ওয়েদার দিস থ্রেড ইজ রানিং অর নট, মানে থ্রেডটা কি রানিং নাকি টার্মিনেট হয়ে গেছে সেটা আমাকে দিবে। বুলিয়ান জিরো থাকলে এটা এটা টার্মিনেট করছে, ডেড হয়ে গেছে। আর যদি 1 থাকে তাহলে বুঝবো যে থ্রেডটা হচ্ছে রানিং অবস্থায় আছে। আচ্ছা, এরপর আসেন টু ওয়েজ টু ক্রিয়েটিং অ্যান্ড স্টার্টিং এ থ্রেড। দুইটা ওয়ে আছে একটা থ্রেডকে স্টার্ট করার, একটা হচ্ছে যে থ্রেড ক্লাস এবং একটা রানেবল ইন্টারফেস। এটা অলরেডি রানেবল ইন্টারফেস নিয়ে আমরা একটু কথা মনে হয় হালকা বলছিলাম, রানেবল অবজেক্ট নিয়ে কথা বলা হয়েছিল। তো যাই হোক, তো রানেবল ইন্টারফেস, তাহলে আমরা দেখে নাকি আমরা কিন্তু ইন্টারফেস শব্দের সাথে পরিচিত। তো ইন্টারফেস যেহেতু শব্দের সাথে পরিচিত, তো এটা অত বেশি সমস্যা হবে না আশা করি। তো এক্সটেন্ডিং থ্রেড ক্লাস, তাহলে একটা থ্রেড ক্লাসকে এক্সটেন্ড করার মাধ্যমে থ্রেড তৈরি করতে পারি, তুমি ইমপ্লিমেন্টিং দ্য রানেবল ইন্টারফেস। ইন্টারফেসটাকে হচ্ছে রানেবল ইন্টারফেসটাকে ইমপ্লিমেন্ট করার মাধ্যমে আমরা একটা থ্রেড তৈরি করতে পারি, ঠিক আছে। তো দুইটা ওয়েতে আমরা হচ্ছে একটা থ্রেডকে তৈরি করতে পারবো এবং স্টার্ট করতে পারবো। আচ্ছা, তো এক্সটেন্ডিং থ্রেড ক্লাস, তার মানে প্রথমটা দেখি আমরা, সর্বপ্রথম প্রথমটা দেখবো, প্রথমটা কিভাবে কাজ করে। তো প্রথমটা দেখি আমি, তাহলে এক্সটেন্ডিং দ্য থ্রেড ক্লাস। তাহলে যেহেতু এর মধ্যে আমাকে আমরা থ্রেড ক্লাসকে এক্সটেন্ড করবো, তাহলে একটা ক্লাস অবশ্যই থ্রেড ক্লাসকে এক্সটেন্ড করবে। দ্য সাব ক্লাস এক্সটেন্ডেড থ্রেড ক্লাস, ঠিক আছে। দ্য সাব ক্লাস ওভাররাইড, এখানে মনে রাখতে হবে থার্ড ক্লাস, সাব ক্লাস কি করবে, ওভাররাইড করবে রান মেথডকে, ঠিক আছে, রান মেথড অফ থ্রেড ক্লাস।
মানে থ্রেড ক্লাসের রান মেথডটাকে সে কি করবে, ওভাররাইড করবে। তার আগে বুঝে নিতে হবে, একটু আপনারা নেটে সার্চ দিয়ে দেখবেন যে থ্রেড ক্লাস, অথবা আপনারা দেখবেন যে আসলে থ্রেড ক্লাসের মধ্যে কোন কোন মেথড আছে। ঠিক আছে। অলরেডি আপনারা দেখছেন যদিও, বেশ কিছু মেথড আপনারা দেখছেন, কিন্তু থ্রেড ক্লাসের মধ্যে একটা মেথড আছে, সেটা হচ্ছে রান মেথড। রান মেথডটাকে আমাকে ওভাররাইড করতে হবে। ঠিক আছে। রান মেথডটাকে আমাকে ওভাররাইড করতে হবে অবশ্যই। তাহলে সেক্ষেত্রে আমার রান মেথডটা আবার যে ক্লাসে আমরা হচ্ছে ট্রেড ক্লাসটা মানে এক্সটেন্ড করছি, যে ক্লাস ট্রেড ক্লাস এক্সটেন্ড করছি, ওই ক্লাস হচ্ছে রান মেথডটাকে ওভাররাইড করবে, রান মেথডটাকে আবার নতুন করে লিখবে। অ্যান অবজেক্ট ইনস্টেন্স অফ সাব ক্লাস ক্যান দেন বি ক্রিয়েটেড। এটাকে আমরা যখন ওভাররাইড করলাম, তখন আমরা কোনটার অবজেক্ট তৈরি করতে, সাব ক্লাসের অবজেক্ট তৈরি করতে পারবো। স্টার্ট দ্য এক্সিকিউশন অফ দ্য থ্রেড। তার মানে আমরা এখন যে অবজেক্ট তৈরি করছি, সেটার যদি আমরা স্টার্ট মেথড কল করি, এবং যেহেতু ও এক্সটেন্ড করছে থ্রেডকে, ওই থ্রেড ক্লাসের মধ্যে স্টার্ট মেথডও আছে, তো সে কি করবে, ওই স্টার্ট মেথডের মাধ্যমে থ্রেডটাকে স্টার্ট করে দিবে। হুম। কি আমার কথা বুঝতে পারছেন? যে স্টার্টের মাধ্যমে সে কি করবে, তাহলে প্রথমে সর্বপ্রথম কাজ হচ্ছে যে রানটাকে আমাকে ওভাররাইট করা। তারপরে আমরা হচ্ছে ওই সাব ক্লাসের আমরা অবজেক্ট তৈরি করতে পারবো। ওই অবজেক্টের মাধ্যমে আমরা স্টার্ট যে মেথড আছে সেটাকে আমরা আগেইন, মানে স্টার্ট মেথডটাকে আমরা কি করতে পারবো, ওই অবজেক্টের মাধ্যমে আমরা কল করতে পারবো। মানে যে অবজেক্ট তৈরি করলাম আমরা, স্টার্ট মেথডটাকে আমরা হচ্ছে কল করতে পারবো, এবং স্টার্ট মেথড কলিং এর মাধ্যমে আমরা থ্রেডটাকে শুরু করে দিলাম। জাভা রান টাইম স্টার্টস দ্য এক্সিকিউশন অফ থ্রেড বাই কলিং রান মেথড অফ দ্য অবজেক্ট ইনস্টেন্স। উদাহরণ দেখি আমরা, উদাহরণ দেখলে জিনিসটা ক্লিয়ার হবে। ক্লাস নাম হচ্ছে মাল্টি, ও এক্সটেন্ড করছে থ্রেড ক্লাসকে। এবার আমরা হচ্ছে রানটাকে যেহেতু ওভাররাইড করতে বলছে, তো পাবলিক ভয়েড রান দিলাম। এরপর আমরা দিলাম কি, একটা যে কোনো কিছু, যেহেতু ওভাররাইড করতে হবে ভিতরে কিছু একটা লিখতে হবে, ভিন্ন কিছু। অথবা আমরা আমাদের মতো যা ইচ্ছে তাই লিখলাম, যে ট্রেড ইজ রানিং। দেখেন আমরা এখানে আমরা মেইন ফাংশন আছে, এবং আমরা হচ্ছে আমরা নিউ মাল্টি, মানে আমরা যে যে ক্লাসটা হচ্ছে, আমরা ওই যে মাল্টি নামক যে ক্লাস তৈরি করছিলাম, আমরা যখন জানি যে আমরা মাল্টি ক্লাসের একটা কি তৈরি করতে পারবো, অবজেক্ট তৈরি করতে পারবো। এবার T1 ডট স্টার্ট যখন আমরা দিছি, তখন এই থ্রেডটা স্টার্ট হয়ে গেছে। কারণ থ্রেড স্টার্ট হলে নিশ্চয়ই আমরা জানি, দেখেন আমরা কিন্তু রান মেথড, রানটাকে কল করি, আমরা কিন্তু স্টার্ট মেথড কল করছি। তো স্টার্টের মাধ্যমে কিন্তু এই থ্রেডটা এক্সিকিউট হচ্ছে। বুঝতে হবে, থ্রেড এক্সিকিউট হওয়া মানে কিন্তু থ্রেডের ভিতরে যে ক্লাসের মধ্যে যে মেথডগুলো আছে সেগুলো এক্সিকিউট হওয়া, সেটা এক্সিকিউট হবে। ঠিক আছে, তার মানে রান, মানে রানের মধ্যে যে মেথডগুলো যা আছে সেটা এক্সিকিউট হবে। তার মানে রান মেথডের মধ্যে যা কিছু আছে সেইগুলো রান হয়ে যাবে। তাহলে T1 ডট স্টার্ট দিলে রানের মধ্যে যা কিছু আমি করতে যাচ্ছি করছি, সেগুলো সব এক্সিকিউট হয়ে যাবে। তাহলে দেখেন এটার আউটপুটটা তাহলে কি হওয়া উচিত, ওই দেখেন থ্রেড ইজ রানিং। বুঝে গেছে? এটা কিন্তু খুবই ইন্টারেস্টিং। এটা দিয়ে কিন্তু আমরা বেশ কিছু মানে কমপ্লেক্স কমপ্লেক্স প্রবলেমগুলো থ্রেডের মাধ্যমে আমরা সলভ করতে পারি। তাহলে কি স্যার আমরা ইচ্ছা মতো রান মেথড ওভাররাইড করতে পারবো? হ্যাঁ 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 হ্যাঁ, সেটাই তো বলছে, এটাই তো মজা এখানে। ঠিক আছে। যদি রানের মধ্যে একাধিক মেথড রাখেন, সমস্যা কি? ঠিক আছে। অনেক রাত হয়ে গেছে, তো সবাই তো খাওয়া দাওয়া করবে নাকি? আমি নিজেও খাওয়া দাওয়া করিনি এখনো। স্যার ঘুমও আসতেছে স্যার। ঘুম আসতেছে, তো ঘুমাই পড়েন। আচ্ছা, এরপরে আসেন, শেষ করে দিই, কয়টা স্লাইড আছে আর? ওরে বাবা। এত রাত্রে হয়, ঘুম আসবে না তো কি? আচ্ছা, তাহলে এই 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 পর্যন্ত থাকলো, ঠিক আছে। জি স্যার, ধন্যবাদ। এতটা পর্যন্ত থাকুক। এটা সম্পূর্ণ শেষ করে দিতে চাইছিলাম আমি। না, আপনাদের বেশি কষ্ট দেওয়া হয়ে যাবে। থাক, আজকে এ পর্যন্ত থাকুক। ঠিক আছে, ওকে। সবাই ভালো থাকেন। এই আমি ট্রেডের এটা দিছি না, স্লাইডটা দিয়ে দিছি না পড়ানোর আগে?
জি স্যার স্যার একটা দিছেন। কোশ্চেন ছিল। হ্যাঁ, বলেন। স্যার অর্পা ম্যাম বলছিল আমাকে যে আপনি হচ্ছে অর্পা ম্যামের স্লটে সোমবারে মনে হয় ক্লাস নেবেন। হুম। তো আপনি কি ওই দিন কুইজ নেবেন আমাদের? ও হ্যাঁ, কুইজের জন্য প্রিপেয়ার থাকেন। ওই জন্য আমি কুইজ নিতে পারি, ঠিক আছে। স্যার আমাদের কি কি হবে স্লাইড, মানে কোন কোন স্লাইডের উপরে, হুম। কোন কোন স্লাইডের উপরে কুইজ হবে? স্লাইড স্পেসিফিক ভাবে কোনো কিছু নাই, ঠিক আছে। এই ক্লাসে যেভাবে যা বুঝছেন সেটার উপরে। আর যে পড়ে আসলে আপনি পড়ে সবচেয়ে ভালো হবে আপনি যদি পড়ে না আসেন। আপনি ক্লাসে যা বুঝছেন সেটার উপর আপনার কুইজ, ঠিক আছে। তো মিডের পর থেকে তো নাকি স্যার? হ্যাঁ, মিডের পর থেকে হিসাব করেন। মিডের পর মানে কুইজের জন্য মিডের পর থেকে। স্যার আপনি মিডের পর ইনহেরিটেন্সের থেকে পর থেকে আপনাদের। বলছিলেন। হ্যাঁ। গত ক্লাসে ইনহেরিটেন্সের পর থেকে বলছিলেন স্যার। না না, ওই যে আপনি মিডের পর থেকে আপনি চিন্তা করেন কুইজের জন্য, ঠিক আছে। মিড তাহলে কি ইনহেরিটেন্স, মিডের মিডের পরে কি ইনহেরিটেন্স একটু বেশি হয়ে যায় না নাকি? না, ইনহেরিটেন্স মিডের পরে তো ইনহেরিটেন্সও তো আবার পড়াইছিলাম, ওগুলোও থাকে তো, তাই না রায়হান? জি স্যার, মিডের পরে ইনহেরিটেন্সও পড়াইছেন, জি। হুম হুম। স্যার সিলেবাসটা একটু কমাইলে ভালো হইতো। সিলেবাস একটু বাড়াইলে ভালো হয়, পড়ানো তো কম হয়ে গেছে। আমি তো এই তো মেলা কিছু বাকি রে ভাই, এই তো কি পড়াইলাম আমি, এই তো শেষই করতে পারতেছি না। আমার তো আরো অনেক কিছু পড়াইতে হবে। যদিও আপনাদের ওইভাবে আসলে মানে আহ, আসলে আপনাদের এই হিসাবে সময়টা আমরা একটু কম পাচ্ছি মনে হচ্ছে। স্যার এটা সি সমস্যা প্লাস নাই প্লাস সেটা। দিয়ে করাতে চাইছিলেন, মানে সি দেখাইতে প্লাস প্লাস চাইছিলেন। একটু দেখাবো। না, হ্যাঁ দেখাবো, কিন্তু সি প্লাস প্লাসের আমি আবার ওই শুরু থেকে শুরু করতে যাব না। আমি কিছু জিনিস দেখাই দিয়ে যাব। এতে এতে যেটা হবে যে আপনারা ওখানের যেহেতু সি পড়া মানে সি প্লাস প্লাস পারেন আপনি, ঠিক আছে। আর যদি সি প্লাস প্লাস করান তাহলে কি আমি কোডগুলো সি প্লাস প্লাস দিয়ে লিখতে পারবো স্যার? না, ও, এটা পুরো জাভাতেই আমি কোর্সটাকে পুরোপুরি জাভাতেই রাখছি। তো সি প্লাস প্লাসে যাওয়ার দরকার নেই। যদি সি প্লাস প্লাস বলা হয় স্পেসিফিক ভাবে তখন আপনি সি প্লাস প্লাস যাবেন, ঠিক আছে। যদি জি স্যার। স্পেসিফিক ভাবে সি প্লাস প্লাস বলা হয় তাহলে সেক্ষেত্রে আপনি সি প্লাস প্লাস যাবেন। তাহলে আজকে এ পর্যন্ত থাকুক। এখানে আপনাদের সম্ভবত একজন অনুপস্থিত নাকি? তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, ঠিক আছে। জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।